মুখটা শুকিয়ে গেছে তো। আমার ফ্লাক্সে চা আছে, একটু দিই। সঙ্গে ডালমোটও আছে। পাশে বসা বৃদ্ধের অযাচিত মন্তব্যে আমি বিরক্ত বোধ করি। হাত পা নেড়ে বোঝাই আমি আগ্রহী নয়। আমি মরছি নিজের জ্বালায়। আজ 7 দিন হলো আমার স্ত্রী ভর্তি এই হাসপাতালে। আমি রিটায়ার করেছি, কেরানি ছিলাম, একমাত্র মেয়ের বিয়ে দিয়েছি। ঝাড়া হাত পা হয়ে কোথায় এখন আমার তাস পাশা খেলে আড্ডা মেরে দিন কাটানোর কথা, তা না আমাকে হাসপাতাল বাড়ি করতে হচ্ছে। দেখুন মশাই, আমরা মফস্বলের লোক, আমাদের অত লোক দেখানো ভালোবাসা নেই। সোজা কথাই বলতে গেলে আমি আর পেরে উঠছি না। কিন্তু করবারই বা কী আছে, বউকে তো ফেলে দিতে পারি না। মেয়ে থাকে অন্য রাজ্যে, হুট করে সেও আসতে পারবে না। আমাদের এই মফস্বলের এটাই যে একটু ভালো হাসপাতাল। নেহাত মেডিক্লেমটা করা ছিল, নইলে যা খরচা এখানে। সত্যি বলতে কি, শর্মা কিন্তু খুব যত্ন নিয়ে দেখভাল করেছে আমার পুরো চাকরি জীবনটা। আমার খাওয়া দাওয়া, জামা কাপড় কাচা, প্রত্যেক ব্যাপারে ওর তীক্ষ্ণ নজর ছিল। ওর সেবা পাওয়াতেই আমি যেন অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। কিন্তু অবসর গ্রহণের পরের দিনের অনেকটা সময় ওর সঙ্গে কাটাতে হঠাৎ করে আমি কেমন যেন হাঁপিয়ে উঠেছিলাম। ওর ঘুমানোর সময় নাক ডাকা, আলুথালু করে শাড়ি পরা, সব কিছুতেই আমি কেমন বীতশ্রদ্ধ হয়ে উঠেছিলাম। তারপর ও যখন অসুস্থ হলো, তখন ওর ওষুধপত্র সময় মতো দেওয়া, শাড়ি সায়াটা ধুয়ে দেওয়া, এসব যে করিনি তা তো নয়, কিন্তু কেমন ক্লান্ত হয়ে পড়েছিলাম। তাই ভালোবাসা বলতে এখন শুধুই অভ্যাস। সম্বিত ফিরে পেলাম পাশে বসা বৃদ্ধের কথায়। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। মেজাজটা হঠাৎ খিচড়ে গেল। কে বলেছে বলুন তো আমি চিন্তা করছি? আমাকে আমার মতো থাকতে দিন, বিরক্ত করবেন না প্লিজ। কথাগুলো এক নিমেষে বলেই বুঝলাম খুব রূঢ়ভাবে বলা হয়ে গেছে। আসলে আমার বয়স 60। এই বয়সে ধৈর্য একটু কমে যায় বই কি। কিন্তু পর মুহূর্তেই মনে হলো আমার পাশে বসা বৃদ্ধের নিশ্চয়ই প্রায় 70-এর ঊর্ধ্বে বয়স হবে। তাহলে না না, উচিত হয়নি। তাই সরি বলতে প্রস্তুত হলাম। কিন্তু যেই ওনার দিকে ফিরে বলতে গেছি, উনি ব্যস্তভাবে ঠোঁটের ওপর আঙুল রেখে আমাকে ইশারা করলেন চুপ করতে। শোনো শোনো, হাসপাতালের অ্যানাউন্সমেন্ট। মাইকে তখন গতানুগতিক ডেঙ্গি সচেতনতা বিষয়ে ঘোষণা হচ্ছে। বাড়ির আশেপাশে জল জমা রাখবেন না, এর থেকেই ডেঙ্গির মশার উৎপাত বাড়ে, ইত্যাদি। কি সুন্দর না? বৃদ্ধের চোখের কোণটা চিকচিক করে ওঠে। আমি নতুনত্বের কিচ্ছু খুঁজে পাই না। আমার ভাগ্নে কলকাতায় নামি এক হাসপাতালে পিয়নের কাজ করে। তার কাছে গল্প শুনেছি এখনকার আধুনিক সব হাসপাতালের অ্যানাউন্সমেন্ট সিস্টেম নাকি অটোমেটেড, কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা নিয়ন্ত্রিত। স্পিচ রেকগনিশন দিয়ে যা লেখা হয় তাই ঘোষণা করা হয়। আমাদের মফস্বলের সেরকম প্রযুক্তি এখনও আসেনি। সেখানে এখনও ঘোষক বা ঘোষিকা থাকে। ওই রেলওয়ে স্টেশনে যেমন থাকে ঠিক তেমনি। কখনো বলছে কাউন্টারের সামনে ভিড় করবেন না, আবার কখনো বলছে অমুকবাবু আপনি যেখানেই থাকুন না কেন ওয়ার্ড নাম্বার 122-এ তমুক ডাক্তারের সঙ্গে দেখা করুন। কেবলমাত্র এই ধরনের ডেঙ্গি বা সাধারণ সচেতনতামূলক অ্যানাউন্সমেন্ট অটোমেটেড, মানে রেকর্ডেড। ওইসব কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপার নেই। শুধুমাত্র আগে থেকে কোনো মহিলা বা পুরুষের কণ্ঠে রেকর্ড করা একই অ্যানাউন্সমেন্ট। ওই যে বাজারে যেমন ইঁদুর মারা বিষের বিজ্ঞাপন হকারদের মাইকে বাজে, বা অটোতে যেমন নতুন যাত্রাপালার বা পলিটিক্যাল নেতাদের সভা সমিতির অ্যানাউন্সমেন্ট হয়, ঠিক তেমনি। অতএব বৃদ্ধ এতে কি সুন্দর দেখলেন আমি সেটা বুঝতে পারলাম না। তবে আমার সরি বলার উদ্দেশ্যে ভাটা পড়েছে, নিকুচি করেছে ক্ষমাপ্রার্থী হওয়ার। আমি চেয়ার ছেড়ে উঠতে যাই, এমন সময় সেই বৃদ্ধ বলেন, আরে উঠছো না কি? বসো বসো। তোমার স্ত্রীকে যে ডাক্তার দেখছেন তার আসতে এখনও মিনিমাম আধ ঘন্টা বাকি। আর এখন তো ভিজিটিং আওয়ার্স নয় যে তুমি তোমার স্ত্রীর সঙ্গে দেখা করতে পারবে। তার চেয়ে বসো, একটু গল্প করা যাক। আরও একটা সুন্দর অ্যানাউন্সমেন্ট হবে ঠিক 10 মিনিটের মধ্যে, শুনে দেখো কি সুন্দর গলা। আমি মনে মনে ভাবি লোকটার কি মাথা খারাপ নাকি?
অথচ আমি এনাকে আগে খেয়াল না করে থাকলেও ইনি কিন্তু আমাকে যথেষ্ট লক্ষ্য করেছেন। নইলে জানেন কি করে আমার স্ত্রীকে কোন ডাক্তার দেখছেন, সেই ডাক্তার সাধারণত কখন আসেন ইত্যাদি। আর এই বয়সেই ইনি বা কার জন্য হাসপাতালে এসেছেন? আর কি কোনো কম বয়সী কেউ নেই ওনার বাড়িতে যে ওনাকেই আসতে হয়েছে? আমি জিজ্ঞাসা করি, আপনি এখানে কার জন্য এসেছেন? উনি একগাল হেসে বললেন, আমার স্ত্রীর জন্য। কি হয়েছে জিজ্ঞাসা করতে যাব এমন সময় হাসপাতালের কয়েকজন নার্স ওখান দিয়ে যাচ্ছিল। তারা বৃদ্ধকে দেখে বলল, দাদু ভালো তো? বৃদ্ধ হাসি মুখে হাত নাড়লেন, ফার্স্ট ক্লাস। উল্টো দিক থেকে আরেকজন ফার্মেসি ডিভিশনের লোক আসছিল। সে নার্সগুলোর দিকে তাকিয়ে বলল, সত্যি দাদুর একদিনও কামাই নেই। আমি তখন ভাবছি, তার মানে এই বৃদ্ধ এতই রেগুলার আসেন এখানে যে হাসপাতালের স্টাফ সবাই এনাকে চেনে, অথচ দেখে তো হাসপাতালের মালিক পক্ষ বলে মনে হয় না। বৃদ্ধ যেন আমার চিন্তাধারাটা বুঝতে পেরে গেলেন। আমি এখানে রোজই আসি। গত 5 বছরে বিশেষ শরীর খারাপ না হলে সত্যি আমার কখনো কামাই হয়নি। 5 বছর? কিছু মনে করবেন না, আপনার স্ত্রী কি তাহলে কোমাতে লং টার্ম? আমি আমতা আমতা করে জিজ্ঞাসা করলাম, আরে না না, আমার স্ত্রী গত হয়েছেন আজ প্রায় 7 বছর হলো। ও, আসলে আপনি যে বললেন আপনার স্ত্রীর জন্য এখানে আসেন, তাই আমি ভাবলাম। আমি ইতস্তত বোধ করি, অনুধাবন করি ওনার স্ত্রী নিশ্চয়ই এই হাসপাতালেই মারা গেছেন। সেই থেকে বৃদ্ধ এখানে রোজ আসেন। অবাক লাগে ভাবতে, কিন্তু বৃদ্ধের পরবর্তী কথাতেই ভুলটা ভেঙে যায়। হঠাৎ করেই হার্ট অ্যাটাক, বুঝলে? হাসপাতালে আনার সময়টুকুই পেলাম না। আমার থেকে 10 বছরের ছোট, মাত্র 57 বছর বয়স তখন। চলে যাওয়ার এটা কোনো বয়স হলো বলো? ভারী সুন্দর গলা ছিল ওর, কি ভালো গান গাইতো। আমার কেমন যেন সব কিছু গুলিয়ে যায়। তার মানে এই হাসপাতালে ওনার স্ত্রী মারা যাননি? সেই আবার প্রশ্ন করে ব্যাপারটা ডিটেলে বোঝার চেষ্টা করার কথা ভাবছি, অমনি উনি আমাকে আবার থামিয়ে দেন। ওই শোনো শোনো, আবার অ্যানাউন্সমেন্ট, মন দিয়ে শোনো। আবার গতানুগতিক সচেতনতা বৃদ্ধির অ্যানাউন্সমেন্ট। আমি ভাবি, এটা আবার কী রকমের শখ? কাজ নেই তাই হাসপাতালে এসে অপরিচিত লোকেদের সাথে খোঁজ গল্প করা অথবা অ্যানাউন্সমেন্ট শুনে তারিফ করা। মনে একটা সন্দেহ হয় অবশ্যই, এমন নয় তো উনি এই হাসপাতালে একটা বড় অনুদান দিয়েছেন? খবরের কাগজে এরকম একটা সংবাদ বেশ কয়েকদিন আগে পড়েছিলাম। এক গরিব বৃদ্ধা তার ছেলের জন্য হাসপাতালে ভর্তির টাকা জোগাড় করতে পারেননি। তার ছেলেকে বাঁচানো যায়নি। পরে তিনি পাই পাই পয়সা জমিয়ে গরিবদের জন্য সম্পূর্ণ নিখরচায় নিরাময়ের জন্য একটি হাসপাতাল গড়েছিলেন। আমার পাশের ব্যক্তিটিও কি তাহলে তেমনই এক দাতা বা এই হাসপাতালের স্বত্বাধিকারী? সরাসরি জিজ্ঞাসা করতে কেমন লাগে, তাই ঠিক করলাম রিসেপশনে গিয়ে কায়দা করে জিজ্ঞাসা করব। মুখে বললাম, আচ্ছা আমি একটু বাথরুম থেকে আসছি। বৃদ্ধ আমাকে আবার বললেন, ডান দিকেরটায় যাও, বাঁ দিকেরটায় প্লাম্বিংয়ের কাজ চলছে। আমার ধারণাটা ক্রমশ বদ্ধমূল হতে থাকে। আমি উঠে কথা মতো প্রথমে বাথরুমেই যাই। একটু চোখে মুখে জল দিয়ে বেরিয়ে সোজা রিসেপশনের দিকে যাই। মাফ করবেন, ওই যে সাদা বুট শার্ট আর খয়েরি ঢিলা প্যান্ট পরা ভদ্রলোক, উনি কি হাসপাতালের কর্তৃপক্ষের মধ্যে কেউ? কার কথা বলছেন? বিনয়বাবু? নামটা তো ঠিক জানি না। ওই যে যিনি রোজ হাসপাতালে এসে নন ভিজিটিং আওয়ার্সে বসে থাকেন। আরে না না, উনি কর্তৃপক্ষ কেউ না, রোজ আসেন। খেয়াল করে দেখলে আমি গত 7 দিন দেখছি বই কি ওনাকে। কী ব্যাপার বলুন তো? ওনার কোনো পেশেন্ট আছে বলে তো মনে হলো না। উনি একবার বলছেন স্ত্রীর জন্য আসেন, আবার বলছেন স্ত্রী মারা গেছেন 7 বছর আগে। আর পেশেন্ট না থাকলে যে কোনো লোককে আপনারা ঢুকতে দেন নাকি? আমি উষ্মা প্রকাশ করি।
আসলে সরমার জন্য হাসপাতাল বাড়ি করতে করতে বোধহয় একটু খিটখিটে হয়ে গিয়েছিলাম। ওহো, আপনি জানেন না, জানবেনই বা কী করে। আচ্ছা একটু দাঁড়ান, কাউন্টারের ভিড়টা একটু সামলে নিই, তারপর বলছি। আমি একটু সরে এসে ভিড়টা এড়িয়ে দাঁড়াই, আর চোখে দেখি সেই বিনয়বাবু আমাকে হাত তুলে ইশারায় আসছি বলে মেন গেটের থেকে এগোচ্ছে। মানে উনি হাসপাতাল থেকে বেরোচ্ছেন। ভেবেছেন বোধহয় আমি কমপ্লেন করতে এসেছি। আমি না দেখার ভান করি। খানিক পরে রিসেপশন খালি হলে কাউন্টারের ছোকরা ছেলেটা বেরিয়ে আসে, আমাকে বলে, চলুন বাইরে যাওয়া যাক। বেরিয়ে আসতেই ছেলেটা দাঁত কেলিয়ে বলে, একটা সিগারেট হবে? আমি বলি, ওই বিনয়বাবুর ব্যাপারটা। বলছি যদি একটা সিগারেট দেন। লোকটা দাঁত বার করেই থাকে। অগত্যা দিলাম। দাদা কি কোনো সাংবাদিক নাকি? আবারও প্রশ্ন। আরে না রে বাবা, এবার আমি বিরক্ত দেখাই। ওই লোকটার মতন যে কোনো লোককেই কি আপনারা হাসপাতালে যখন তখন ঢুকতে দেন, নাকি উনিও স্টাফদের নিয়মিত চা সিগারেট বিড়ি খাওয়ান? কী যে বলেন দাদা, বিনয়দার ব্যাপারই আলাদা। শুনুন তবে, সত্যি ওনার স্ত্রী 7 বছর হলো মারা গেছেন। এই হাসপাতালেই ওনার স্ত্রী রিসেপশনে কাজ করতেন। 2-3 বছরের মধ্যেই ওনার রিটায়ারমেন্ট ছিল, কিন্তু রিটায়ারমেন্টের আগেই উনি মারা গেলেন। ওনার মারা যাওয়ার 2-1 বছর পরেই হাসপাতাল কর্তৃপক্ষ ঠিক করে এখানে অটোমেটেড ভয়েস মেসেজ সিস্টেম লাগাবে। মানে আজকাল যেরকম কম্পিউটারাইজ হচ্ছে সেরকম আর কি। সব প্রায় ঠিক এমন সময় বিনয়বাবু একদিন এলেন। উনিও বাইরের এ ব্যাপারে শুনেছিলেন। ব্যাপার হলো, কয়েক বছর আগে হাসপাতালের তরফ থেকে একটা কমিউনিটি ক্যাম্পের আয়োজন করা হয়েছিল আশেপাশের বস্তির জন্য। ওই বেসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ে আর কি। স্বাভাবিক কারণে ওনার স্ত্রীও অংশ নিয়েছিলেন। পুরো ব্যাপারটা রেকর্ডেড হয়েছিল। সেখান থেকেই বিনয়বাবু ওনার স্ত্রীর করা অ্যানাউন্সমেন্টের কিছু অংশ নিজে কেটে ছেঁটে এডিট করে সাধারণ সচেতনতা বিষয়ক অ্যানাউন্সমেন্টের একটা কোলাজ করে নিয়ে এসেছিলেন, সাথে দরখাস্ত। পুরোটা অটোমেটেড ভয়েস সিস্টেম না করে অন্তত এ ধরনের সাধারণ সচেতনতা বৃদ্ধির অ্যানাউন্সমেন্টের জন্য যেন ওই রেকর্ডটা চালানো হয়। প্রথমেই মঞ্জুর হয়নি, কিন্তু উনিও ছাড়বার পাত্র নন। অনুরোধ প্রার্থনা চলতেই লাগলো। আসলে ওর স্ত্রী খুব ভালো গান করতেন, ভারী মিষ্টি গলা। সেই গলার অ্যানাউন্সমেন্ট উনি রোজ শুনতে পারবেন, এটাই ছিল ওনার একমাত্র অভিলাষ। ওর মনে হবে ওর স্ত্রী এখনও ওর পাশে আছেন, এখনও ওনার সাথে কথা বলছেন, এই আর কি। শেষ পর্যন্ত ভালোবাসার জিদ হলো। ওনার রেকর্ডটাই ভালো করে ঘষা মাজা করে ডিজিটাল রিমাস্টার করে আজ 5 বছর ধরে চালানো হচ্ছে সকাল 10টা থেকে 11টার মধ্যে, নন ভিজিটিং আওয়ার্সে। আর উনি আজ 5 বছর ধরে প্রায় রোজ এসে সেটা শোনেন, যেন কি পরম এক আনন্দ পাচ্ছেন। সব শুনে আমি তো বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। এটা কী প্রেম, কী ভালোবাসা! একই সাথে নিজেকে কেমন যেন ছোট মনে হচ্ছিল। যে মহিলা অক্লান্ত পরিশ্রম করে সারা জীবন আমাকে ভালোবেসেছে, আমার সেবা করেছে, আজকে তার শরীর খারাপের সময় আমি কতটা হৃদয়হীন আচরণ করছি, বিরক্তি হচ্ছি, মুক্তি চাইছি। ছি, নিজেকেই যেন ধিক্কার দিতে ইচ্ছে করছে। সারাদিন মাথার মধ্যে একটা গ্লানি বয়ে বেড়াই। ভিজিটিং আওয়ার্সে সরমার বেডের কাছে যাই। ও উঠে বসতে চেষ্টা করে, পারে না। ক্লান্ত চোখে আমার দিকে তাকিয়ে বলে, আমার জন্য তোমার ঠিক সময়ে খাওয়া দাওয়া হচ্ছে না, শরীরটা কত ভেঙে গেছে। দুধওয়ালাকে বলো আধসের করে দুধ বাড়িয়ে দিতে। জামার কলারটা তো নোংরা হয়ে আছে, ধোপার কাছে যাওয়ার সময় হচ্ছে না, তাই না? আমার গলার কাছে কেমন যেন জমা কান্না দলা পাকিয়ে থাকে। সরমার কপালে অবিন্যস্ত চুলগুলো হাত দিয়ে পরম মমতায় সরিয়ে দিয়ে শুধু বলি, সরমা, তাড়াতাড়ি সুস্থ হয়ে নাও, বাড়ি চলো, তোমাকে ছাড়া আর ভালো লাগছে না আমার। সরমার দু চোখ বেয়ে
শুধু নিঃশব্দে জল গড়িয়ে পড়ে। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।